বল বা কি না তোর? ছেলেটা তেরে যেই না তের কাছে আসবে তখনই কেউ ওর কলার চেপে ধরে পরপর নাক বরাবর ঘুষি মারে। তে উৎফুল্ল সুরে বলতে থাকে, কি রে এবার বল সুন্দরী। জাঙ্কুক ছেলেটাকে বলার সুযোগ বুঝে দেয়। পরপর আঘাতে ছেলেটা নিচে পড়তেই জাঙ্কুক তার বুকে আঘাত করতে করতে বলে, বল বল বুকে লাগে এবার। আশেপাশে কেউ সাহস সঞ্চার করেও জাঙ্কুকের ধারের কাছে যাওয়ার সাহস করতে পারলো না। সে ছেলেকে অবশেষে হসপিটালে ভর্তি রাখা হয় টানা 2 সপ্তাহ। আরিম কি বলবে ভেবে পায় না, কারণ ওই দিন দুপুরে জাঙ্কুক থেকে নিয়ে খুশি মনে বাসায় ফিরেছিল। দুজনকে দেখে বাসার কেউই টের পায়নি এত বড় কাণ্ড ঘটিয়ে এসেছিল তারা। এমন হাজারো ঘটনা জাঙ্কুক ঘটিয়েছে তেকে ঘিরে। শুরুতে ব্যাপারগুলো স্বাভাবিক হলেও পরে আর স্বাভাবিক রইল না। তেকে ঘিরে ছোটখাটো ব্যাপারগুলোতেও জাঙ্কুক রসপূর্ণ আচরণ করা শুরু করলো। কাউকে পরোয়া করা তখন পছন্দ ছিল না ওর। বাসার সবাই যাই বলুক না কেন, জাঙ্কুক কারো কথাই কর্ণপাত করেনি, বরং দিনকে দিন তেকে ঘিরে তৈরি করছিল অদৃশ্য এক দেয়াল, যা টপকানো বা ভাঙা কারো দ্বারা সম্ভব ছিল না। জীবনবারের সকালে যখন ব্যাপারটা বুঝতে পারে, ততদিনে তে জাঙ্কুকে সম্পর্ক গড়িয়েছে বহুদূর। হয়তো তারা তাদের অনুভূতি তখনও গোছায়নি বা তের বুঝে তত কিছু আসেনি, কিন্তু এটা বুঝে গিয়েছিল তার জীবনের ব্যাপক এক স্থান জুড়ে জাঙ্কুক, যার বিরাজমান ব্যতীত তে কল্পনা করতে পারে না নিজেকে। বাসার সবাই যখন দেখলো তেকে নিয়ে জাঙ্কুকের এই ওভার পসেসিভনেস ওদের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াচ্ছে, তখন আরিম ডেকে পাঠায় জাঙ্কুককে। জাঙ্কুক আসতেই আরিম বলে, দিন দিন এই অধঃপতনের কারণটা কি জাঙ্কুক? কিসের কথা বলছো আব্বু? সেমিস্টার টপ করেছি। আরে এবার রেগে যান, ফাজলামো হচ্ছে, জানিস না কিসের কথা বলছি? তেকে ছাড়, ওর সাথে এত কি তোর? চাচা তো বোন লাগে, ব্যাস আর কিছু না। কে বোন? কোনো বোন নাও আমার, চাচা চাঁদ বোন শুধু, ভালোবাসে আমার। পাগলামি বাদ দাও, ফাজিল ছেলে, তোমার এই পাগলামি মেরে দিবে ওকে। ভালোবাসি আমি, ভুল ভালোবাসা এটা। তুই কেন চাই চাই? কথাটা বলে নিজের রুমে গিয়ে ভাঙচুর করে জাঙ্কুক। জিন ছুটে যান ছেলের রুমে, লাভ হয় না, দরজা লক করা ভেতর থেকে। আরিম সহ সুবি নিয়ন্ত্রণ এসেও দরজায় কড়া নাড়েন। জাঙ্কুকের সেদিনের গর্জনগুলো ছিল রুহ কাঁপানো। তে কোচিং থেকে ফিরতেই চিৎকার চেঁচামেচি শুনে জাঙ্কুকে, শুনতেই দৌড়ে হাজির হয় রুমের সামনে। তেকে দেখা মাত্র সবাই ভেবেছিল তে ভয় পাবে, কিন্তু না, তে তেমন প্রতিক্রিয়া দেখালো না। সে শুধু দরজায় টোকা দিয়ে ডাকলো, জাঙ্কুক ভাই। ব্যাস, আর কোনো গর্জন শোনা যায় না, সবটা নিমিষেই শান্ত হয়ে যায়। তে পুনরায় আবার বলে, দরজা খুলবেন না? সেকেন্ডের ভাবে নেয়, দরজাও খুলে গেল। চীনা নিয়ন্ত্রণ দরজা ঠেলে ভিতরে ঢুকতেই চমকে যায়। ফ্লোর জুড়ে কাজ, যে আটকে ওঠেন ছেলের হাতে রক্ত দেখে। নিয়ন্ত্রণ তাড়াতাড়ি হাঁটার রেসিং করে দিয়ে বুয়া ডাকেন রুম পরিষ্কার করতে। তে ভিতরে ঢুকে নেয়, এসব রক্ত সহ্য হয় না তার, তা যদি হয় জাঙ্কুকে। আরিম সুবিন বুঝেন জাঙ্কুকের সামাল দেওয়া সহজ হবে না, তাই সবচেয়ে নিকৃষ্ট পথটা বেছে নেন জাঙ্কুককে তের থেকে সরানোর। আজকে পেটে দিব। জাঙ্কুক ভ্রু কুঁচকায়। তে বাহু টেনে দেখতে দেখতে জিজ্ঞেস করে, হাতে কিছু হয়েছে? ব্যথা। জাঙ্কুককে মুহূর্তেই চিন্তিত দেখালো। তে মুখে থাকা চোরা হাসিটা দমিয়ে রেখে পরনে থাকা কুর্তিটা উঁচু করলো অতি সামান্য। এতে যেন জাঙ্কুকের কিছু হলো। ধপধপে সাদা পেট। জাঙ্কুক বাজেভাবে ফাঁসলো যেন, এই বুঝি ওকে জ্বালিয়ে মারছে। কোনো মতে দাঁতে দাঁত চেপে পেটে 2 আঙ্গুল রেখে তে মুচড়ে ওঠে। প্রচন্ড স্পর্শকাতরে কিনা জাঙ্কুকের নিয়ন্ত্রণ রাখাটা এবার যেন কঠিন হলো বেশ। ধমকে সরে বলল, একদম সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে হো। তে মানলো, দাঁড়ালো সোজা হয়ে। জাঙ্কুকের শীত হাতের স্পর্শ তের পেটে পড়তেই শিউরে ওঠে। এবার মোচামুচি করার সময় হলো না তের। জাঙ্কুক দক্ষ হাতে পুশ করেছে। তড়িৎ বেগে তের কাপড় ঠিক করতেই দেখলো তে মুখ টিপে হাসছে। জাঙ্কুকের দিকে তাকে শ্বাস টেনে অসহায় গলায় বলল, চালানোটা বেশি হয়ে যাচ্ছে না? তে যেন অবুঝ সাজলো, মানে জানিস না? না তো। জাঙ্কুক কিছু বলার আগেই তে আজ তাড়া দিল, যাবে না? লেট হচ্ছে তো। জাঙ্কুক ভ্রু কুঁচকায়। যে মেয়ে পারলে ওকে টেনে নিজের কাছে রাখে সারাদিন, সে আজ তাড়াচ্ছে। অবশেষে তের কাছে বাধ্য হয়ে জাঙ্কুক চলে যায়। যাওয়ার আগে রোজকার নেই তেকে কিছু সীমাবদ্ধতা জানিয়ে যেতেও ভুলে না সে। তে শুধু মাথা নাড়ায়। জাঙ্কুক যেতে নিজের কাছে লেগে যায় তে। এতটা উৎফুল্ল এর আগে কখনো হয়নি ও। অথচ কাজটা করতে তের ভেতরে দ্রিম দ্রিম শব্দ করেই যাচ্ছে। কিন্তু তে দম্বার পাত্রে নয়, একবার যেটা চাই তা চাই। রানওয়েতে ট্রেনিং চলছে নতুনদের। সুগা এসেছে ভিজিটিং এ। ওকে দেখা মাত্রই অন্যান্য সৈনিকরা অভ্যর্থনা জানালো। সুগা তাদের সাথে বেশ কিছু সময় আলাপ করে লাঞ্চের জন্য সামনের দিকে হাঁটা দিল। ওকে দেখা মাত্রই জিমি নিজের স্পটের কাছ থেকে বিরতি নিয়ে ছুটলো সুগার পিছু। ও জানে এত মানুষের সামনে সুগাকে ডাক দেওয়াটা ঠিক হবে না, তাই দৌড়ে একদম শটাং হয়ে ওর সম্মুখে দাঁড়ায়। সুগা ভ্রু কুঁচকায়। জিমিন স্যালুট জানাতেই অল্প হাসে সুগা। বিনিময়ে জানায়, লাঞ্চ ব্রেকের কথা বলবো। জিমিনের মুখে খুশির উজ্জ্বলতা দেখা মিলল। লাঞ্চ শেষ হতেই দরজায় নক হলো। সুগা অনুমতি দিতেই জিমিন দুটো কফি হাতে ভিতরে ঢুকে হাসি মুখে 1 কাপ সুগার কাছে দিল। সুগা সময় নিয়ে কয়েক চুমুক বসে তপ্ত শ্বাস ফেলে বলল, ওই দিনের ব্যবহারের জন্য দুঃখিত জিমিন। ইটস ওকে স্যার। স্যার? আপনি না বললেন? তখন রেগেছিলাম, এখন নেই। আমি কি রাগ নামক এই টেনশনের কারণ জানতে পারি সুগা?
সুগা ভাবলো গুমরা মারা থেকে শেয়ার করা উত্তম। অভিযোগ কার বিরুদ্ধে থাকবে তার কথার মাঝে, সেখানটাতে আটকে যায় সে। চাইলেও মুখ ফুটে প্রকাশ করতে ব্যর্থ হয় নিজের ভেতরে থাকা জ্বলন্ত আগুনের পিণ্ডটাকে। সুগাকে চুপ থাকতে দেখে জিমিন বুঝলো কিছু। প্রসঙ্গ পাল্টে জিজ্ঞেস করলো, তে কেমন আছে পুতুল? আনমনে সুগা কথা বলতে গিয়ে নিজেকে সামনে নিয়ে বলে, দুটো ভালোবাসা একসাথে আছে জিমিন। লাল নেটের শাড়িটা গায়ে জড়িয়েছে তে, কাজটা সহজ ছিল না তার জন্য। বহু কষ্টে শাড়ি পরে এখন বসেছে সাজুগুজু করতে। তে সাজু বলতে শুধু লাল টকটকা রংটা ঠোঁটে লাগালো, কোমর সমান চুলগুলো পিটময় ছড়িয়ে দিল। নিজেকে আয়নাতে দেখে সলজ্জিত ভঙ্গিতে হাসে তে। আজ জাঙ্কুকে পাগল বানিয়ে ছাড়বেও। মনে মনে দীর্ঘ সংকল্প এটেছে তে। অপেক্ষা শুধু জাঙ্কুকে। রাত তখন প্রায় 8টার কাছাকাছি। পাল্লা দিয়ে বাড়ছে তের বুকে ধুকপুকানি, যেটা একদম শিথিল হয়ে এলো যখন দরজা খোলার শব্দ কানে এলো। জাঙ্কুক এসেছে। তে এখন যেন সব উল্টে পাল্টে ফেললো। একবার ভাবলো দৌড়ে ওয়াশরুমে ঢুকে সব খুলে ফেলবে, কিন্তু পরক্ষণে কিছু মনে করে যেই না দরজা লাগাতে যাবে অমনি জাঙ্কুকের আগমন ঘটলো। লাল রঙের শাড়িতে মারানো এক অপসরী দাঁড়িয়ে আছে জাঙ্কুকের সম্মুখে। তের এই লাস্যময় রূপ দেখে জাঙ্কুকের জান প্রাণ উড়ে যাওয়ার উপক্রম যেন। কণ্ঠনালী রোধ হলো, শ্বাস প্রশ্বাস হলো ধিমি। চক্ষু ভরা তৃষ্ণা নিয়ে জাঙ্কুক ঢোক গেল। প্রাণঘাতী প্রাণনাশী রূপে বলে দেবে জাঙ্কুককে। তবে জাঙ্কুকের হঠাৎ কিছু হলো। একটানে থেকে রুম থেকে বের করে দরজা আটকে জোরে শ্বাস টানলো। না, আর সহ্য করার ক্ষমতা তার নেই। এদিকে তে বাকরুদ্ধ, হতবম্ব। কি হলো হঠাৎ? জাঙ্কুককে তবে তাকে প্রত্যাখ্যান করলো, কিন্তু কেন? বিয়ের প্রথম রাতে জাঙ্কুকে তো বলেছিল যেদিন তে নিজেকে সমর্পণ করবে ওই দিন যাতে এ লাল শাড়ি পরে। তবে আজকের এই প্রত্যাখ্যান। তের চোখ জ্বলে ওঠে, ঠোঁট ভেঙে কেঁদে ফেলে তে। তার মস্তিষ্ক তাকে বারংবার দংশিত করছে জাঙ্কুকের থেকে পাওয়া প্রত্যাখ্যানের বিরহে। রুমের দরজার বাইরে ঠায় দাঁড়িয়ে তে, ঠিক তেমনটাই যেমনটা জাঙ্কুক তাকে বের করার সময় ছিল। শুধু পরিবর্তন এসেছে তার মুখে। চেহারায় রাঙা এক অবস্থা। তার কান্নার কারণ তার কারণে গেল না। সবসময় যে দেহ রাগে কান্না করা মেয়েটা আজ কাঁদছে জাঙ্কুকের জন্য, জাঙ্কুকের থেকে ভালোবাসার প্রত্যাখ্যান পাওয়ার জন্য। ঘন্টা দেরি হবে তে দাঁড়িয়ে এখানে, নড়েনিও, নড়বেও না। হঠাৎই খট করে দরজাটা খুলে গেল। বেরিয়ে এলো জাঙ্কুক। তের মুখে দিকে তাকাতেই চমকালো সে। দ্রুত এসে তের মুখটা নিজের হাতের আঁচলায় নিতেই ছামটা মেরে তা ফেলে দিল তে। জাঙ্কুকের বুকটা যেন ছ্যাদ করে উঠলো। তবে জাঙ্কুক গায়ে মাখলো না। পুনরায় তের মুখটা আঁচলায় তুলে অস্থির কণ্ঠে বলল, দেহু, এই কি হয়েছে? আমার প্রাণ কাঁপছে কেন? তে এবারও ছামটা মেরে জাঙ্কুকের হাতটা সরালো নিজের গাল থেকে। এই মুহূর্তে যেন জাঙ্কুকের মাঝে কিছু হলো। তার নিউরনে চিটচিট অনুভূতি হচ্ছে। ঘাড় কাত করে দেখে জাঙ্কুক। চোখের দুই পাশে লাল দাগ ফুটে ওঠে। বহু কষ্টে নিজেকে মিনিটের মধ্যে নিয়ন্ত্রণ করলো এক অনিয়ন্ত্রিত পুরুষ। সবটা আড়ালে রইল তের। সে দেখেনি জাঙ্কুকের পাশ কাটিয়ে সোফায় বসে ফোপাচ্ছে। জাঙ্কুক ছটপট করে ওর কাছে এলো, হাঁটু ভেঙে বসলো নিচে। তের হাঁটা ধরতেই তে ছাড়াতে চাইলো, তবে জাঙ্কুক শক্ত করে ধরেছে। কাতর গলা জিজ্ঞেস করলো, আমার দোষটা বল, কেন কাঁদছিস? তে কথা বললো না। জাঙ্কুকেরও সহ্য হচ্ছে না এই কান্না। মস্তিষ্কে চাপ প্রয়োগ করতেই তার যেন কিছু মনে পড়লো। মুহূর্তেই বুঝলো তের কান্নার কারণ। সাথে সাথে অধর কণ্ঠে এসে হাসি উপচে পড়লো, ছুঁয়ে দিল তের গাল। জোর করে চোখ মুছে ফিসফিস করে বলল, আজ তোকে সারা রাত কাঁদাবো প্রাণ। তে ফ্যালফ্যাল করে চেয়ে রইলো, বুঝেনি এই কথার মানে। জাঙ্কুক তার চাহনি দেখেই বুঝলো সে বুঝেনি তার কথার গভীরতা। আজ গভীর হবে জাঙ্কুক, ঠিক ততটা গভীর যতটা গভীর ছিল ভালোবাসা আছে তার প্রাণের প্রতি। চট করে থেকে পাঁচকলে তুলে জাঙ্কুক। তে নামতে চাইলেই জাঙ্কুক শক্ত করে ধরে বলল, বুঝি কান্না করার আগে দেখবি তো আদৌ কান্না করার মতো কিছু হয়েছে কিনা। আমাকে কে বের করলো? কেউ না, মিথ্যা। তুমি বের করোনি জেনে কারণ দেখবি না। তে এবারও কিছু বুঝলো না। জাঙ্কুক ইশারায় কিছু বলল তাকে। তে খেয়াল করলো জাঙ্কুকের চুল ভেজা, পরনে থাকা কাপড় ভিন্ন। সুন্দর এক পুরুষ দাঁড়িয়ে, যার কোলে তে। জাঙ্কুকের পরনে সাদা ধপধপে এক শার্ট। ভেজা চুলগুলো আজ গোছানো না। বুকের দিকে দুটো বোতাম খোলা থাকার দরুন কিছুটা অংশ সাদা বুক দেখা যাচ্ছে। তেকে চুমুটুমু খাবে সেখানে ভাবলো, তবে বিশেষ লাভ হলো না। ভাবতেই তার লজ্জায় মরি মরি অবস্থা। তের চোখ মুখে ভর্তি প্রশ্ন। জাঙ্কুক উত্তর মুখে না দিয়ে করে দেখালো। জাঙ্কুক গোলাপের পাপড়ি দুই হাত ভর্তি করে ছিটালো তের উপর। তে দুই হাত মুখে ঢেকে উপভোগ করছে মুহূর্তটাকে। চোখ সেখানেই থামলো না। বড় গোলাপ হাতে হাঁটু গেড়ে বসলো তের সামনে। তেকে আরো অবাক করে দিয়ে জাঙ্কুক বলল, আজ আমার হবে প্রাণ। তে নিজে বসে পড়লো জাঙ্কুকের সামনে। দুই হাতে গলা জড়িয়ে ধরে উচ্চারণ করলো, কাঁদছিস? অথচ তে কাঁদছে। এত বছরের কষ্ট সব ভুলে আজ তাদের ভালোবাসা কিনা পূর্ণ হতে চলেছে। কম তো সহ্য করলো না। আজ যখন সব পেতে চলেছে তখন কি আর চোখ বাঁধ মানে? জাঙ্কুকের গলা শক্ত করে জড়িয়ে শুধু বলল, সমর্পণ করলাম আজ। ব্যাস, আর কিছু বলা বা শোনার অপেক্ষা করলো না জাঙ্কুক। ওভাবেই কোলে তুলো তেকে। তে তখনও ওর গলা জড়িয়ে। জাঙ্কুক পা বাড়ালো তাদের রুমের দিকে। তে যেন আরেক দফা চমকালো। ওদের রুম সাজানো কাঁচা ফুলে, বিছানায় ছড়ানো গোলাপের পাপড়ি। জাঙ্কুক তের অবাক হওয়া মুখটা দেখে হাসি মুখে বলল, ফুল ছাড়া কিভাবে বাসর হবে প্রাণ? আপনি কিভাবে জানলেন? দেখে অতঃপর আর
সুযোগ দিল না জাঙ্কুক। আসার সময়ই জাঙ্কুক ফুল এনেছিল। লজ্জায় নত করা মুখ থাকায় তে তখন দেখেনি। তবে জাঙ্কুক কিভাবে জানলো তা এখনো প্রশ্ন। নিজের প্রাণকে নিশ্চিত জাঙ্কুক এমন একটা একা ফ্ল্যাটে রেখে যাবে না, না কোনো ফোন বা যোগাযোগের মাধ্যম, অথচ প্রতি মিনিট জাঙ্কুক নজর রাখছে ওর তের উপর। এই যে আজ তে সব যা করেছে তা আগে জাঙ্কুক দেখেছে, বুঝেছে, শুধু দেখেনি তের এই লাস্যময়ী রূপটাকে, যা সরাসরি দেখা মাত্র থমকে গিয়েছে। এ ঘন্টাখানেক সময় লাগে এসবই তো করলো। বারান্দায় ছোট্ট করে একটা ক্যান্ডেল লাইট করা। আজকের খাবারও বাইরে থেকে এনেছে জাঙ্কুক। তবে আপাতত দুজন প্রাপ্তবয়স্ক প্রেমময় যুগল ভুলে গেল তাদের ক্ষুধার চাহিদা, তাদের বর্তমান চাহিদাটা নিজেদের মাঝে। জাঙ্কুক তেকে বুকে নিয়ে বিছানায় বসলো। এই প্রথমবারের মতো খুব আলতো হাতে ছুঁয়ে দিল তেকে। তে যেন এতে নিতে গেল। জাঙ্কুকের পুরুষ হাতের স্পর্শ কাঁপিয়ে তুললো তার বদন। মাতাল হলো তে, মাতাল করলো জাঙ্কুক। জাঙ্কুকের প্রথম চুম্বনের আবেশে তে যেন ঘায়েল হলো। জাঙ্কুক হাত চালালো শরীরের ভাঁজে ভাঁজে। জাঙ্কুক একটানে তে শরীর থেকে আঁচলটা সরিয়ে দেয়। তে লজ্জায় চোখ বুজে নিজেকে আড়াল করতে চাইলো, কিন্তু জাঙ্কুক তা দিল না। আর জাঙ্কুক দিশেহারা, তার যখন থেকে চাই পুরোটাই চাই। জাঙ্কুক মুখ গুজে তের বক্ষবাজের মাঝে স্পর্শকাতরতে তাতে মুচড়ে ওঠে। জাঙ্কুক উম্মাদের মতো স্পর্শ করতে ব্যস্ত। তে জাঙ্কুকের স্পর্শে মোহগ্রস্ত হয়ে জাঙ্কুকের শার্ট খুলে ঠোঁট ছোঁয় তার বুকে। এতে জাঙ্কুক কেঁপে ওঠে, সাথে হয়ে ওঠে আরো উন্মাদ পাগল, ব্যস্ত হয়ে পড়ে তেকে উন্মুক্ত করতে। তে লজ্জা পেয়ে জাঙ্কুকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ গুজে। জাঙ্কুক তের মুখ সামনে এনে ঠোঁটে ঠোঁট মিশিয়ে কিস করতে করতেই তেকে বেডে শুইয়ে দেয়। ঠোঁটে কিছু ছোট ছোট বাইটও দেয়। কিস করতে করতেই তের শাড়ি খুলে ফেলে জাঙ্কুক, হাত দেয় তের পেটিকোটে। তে লজ্জায় আড়ষ্ট হলেও কোনোরূপ বাধা দেয় না আজ জাঙ্কুককে। মৃত্যু সজ্জায় যেতে যেন রাজি এখন সে। জাঙ্কুক নিজেও নিয়ন্ত্রণ হারালো। এত বছরের ভালোবাসা সব ঢেলে দিল তাদের প্রাণের মাঝে। তে বোধ শক্তি হারালো, সাথে হারালো জাঙ্কুক। তেও জাঙ্কুক তারা নিজেদের আবিষ্কার করলো নতুন ভাবে। জাঙ্কুকের উন্মাদনায় তে আজ দিকহারা হলেও তে নরম ছয় জাঙ্কুক পাগল হয়েছে। তেকে সবটাতে আজ জাঙ্কুক নিজের করলো। এই লাল চারটা সাক্ষী তাদের মিলনের। একে সুখ বয়ে আনবে নাকি ধ্বংস তা জানে না কেউ। তবে কেউ কেউ তো বলে লাল রাঙা চাঁদ ভয়াবহ দুঃখ বয়ে আনে। তবে কি তে জাঙ্কুকের জীবনের ধ্বংসের অধ্যায় শুরুর পথে? সূর্য দেখা মেলেনি এখনো, জীবনভরে সকলে জাগ্রত। জাঙ্কুকের মা তের মায়ের কাছে এলেন। শরীর খারাপ ওই যে হলো, আর ঠিক হওয়ার নাম নেই তার। হবে বা কিভাবে? যার ঘরের কন্যা বুকের মানিক তার কাছে নেই, সে মা কিভাবে ঠিক থাকবে? অথচ বছরের পর বছর উনি ঠিক আছে। যে ছেলেটা জন্ম থেকে মায়ের নেওটা, সে এখন মাকে দেখে না। চাইলেও কণ্ঠ শোনা যায় না জাঙ্কুকে। জিনকে দেখে ইয়ঞ্জন উঠে বসেন। ভাবি আমার পুতুলটা। এই কথা ছাড়া ইদানিং বেশি কিছু বলতেও পারেন না তিনি। ঠেলে ঠুলে উঠালেন জিন তাকে। মেয়ের সুখে সুখে সংসার ত্যাগের উপক্রম চান। সেদিনে সিদ্ধান্তটা কত না ভুল ছিল। তারা ভেবেছিল তেকে জংসুকের সাথে বিয়ে দিলে হয়তো জাঙ্কুক লজ্জা পাবে ভাই বোনের দিকে নজর দিতে, আর একবার বাচ্চা কাচ্চা হলে হয়তো ফিরেও তাকাবে না। অথচ এক সকালে জাঙ্কুক কল দিয়ে শুধু বলেছিল তের যদি 14 বিয়ে হয় আর 100 বাচ্চার মাও হয়, তখনও আমার ওকেই লাগবে। ও নেতানো অন্য পুরুষের ছোঁয়া শরীরটাকে আমি নিব, ওর লাশ হলেও নিব আমি। ওই লাশ বিয়ে করে সংসার করব আমি। কথাগুলো ভাবতে যেন গায়ে কাটা দেয় তাদের। তেরা কি বেঁচে আছে নাকি মেরে ফেললো জাঙ্কুক? এতক্ষণ যাবৎ উত্তাপ ছড়িয়ে এখন শীতলতায় ঘিরে আছে এক প্রেম যুগল। তের মাথায় হাত বুলাচ্ছে জাঙ্কুক। মাত্রই ঘুমালো তেটা। এতক্ষণ শুধু ছটফট করেছে। জাঙ্কুক যে মেডিসিন দেবে তারও সুযোগ হয়নি। তের অবস্থান এখন জাঙ্কুকের উপর। জাঙ্কুকের গলায় মুখ গুজে ঘুমাচ্ছে সে। জাঙ্কুক ভেবে কুল পায় না ওই দিনের হওয়া সেই তেটা কি পাগলামিটাই না করলো। সেই পাগলামিতে যখন জাঙ্কুকও পাগল হলো, তখনই যেন কাহিল হলো তে। জাঙ্কুক তখন থেকে বুকে তুলে রেখেছে তাকে। কতক্ষণ তো শুধু কাঁদলো। জাঙ্কুক উঠতে চাইলেই সেই কান্নার শব্দ যেন বেড়ে যায়। অগত্যা এখন উঠতে পারলো না ও। কিছুক্ষণ পর পর চুমু খাচ্ছে জাঙ্কুক তার মাথায়। বুকে এখনো কেমন দ্রিম দ্রিম শব্দ হচ্ছে। কিছুক্ষণ আগের মুহূর্তগুলো ভাবতে গলা শুকিয়ে যায় জাঙ্কুকের। কেমন চোখ ভিজে ওঠে। দেশের বাইরে কম তো ছটফট করেনিও। দেহের ব্যথা মানুষ দেখে, কিন্তু মনের ব্যথা এটা কেউ দেখে না। জীবনবাড়ির প্রতিটা সদস্য জানতো জাঙ্কুক কতটা অসহায় হয়ে পড়েছিল সেই ভিন দেশে, অথচ কারো মনে মায়াটুকু হয়নি। তাই এখন জাঙ্কুকও মায়া দেখাবে না। এত কষ্টের পর পাওয়া থেকে কোথাও হারাতে দিবে না। কথাগুলো ভাবতেই নিজের সাথে তের নরম শাড়িটা আরো গভীরভাবে জড়িয়ে নেয়। মনে পড়ে যখন তেকে ছেড়ে গিয়েছিল সে হাসি মুখে, অথচ সম্পূর্ণটা ছিল জীবনবাড়ির সদস্যদের পরিকল্পনা। আরএম বেশ ভালোই বুঝে যান ছেলে তার এত সহজে মানবে না। যথেষ্ট মেধাবী জাঙ্কুক। আরএম ছোট ভাই সুবিনকে ডেকে খুব মাথা খাটিয়ে এক পরিকল্পনা করলো। জাঙ্কুকে না জানেই তার জন্য ভিসা অ্যাপ্লাই করে দেশের বাইরে। এত সবে তে শুধু জানলো জাঙ্কুক বাইরে পড়তে যাবে, কিন্তু আরএম এখানে বড় একটা চাল চেলেছিল। জাঙ্কুকের নিজের রুমে ডেকে ওই দিন বেশ নরম গলায় বলল, দেখো জাঙ্কুক, আমার প্রথম সন্তান তুমি। কি বলতে চাও আব্বু? জাঙ্কুক জানে তার বাবা এত সহজ মানুষ না। আরএমও জানে ছেলে তার এত বোকা না, তাই তো নরম হয়ে বলেছিলেন, দেখো জাঙ্কুক, তোমাকে যেমন ভালোবাসি তেমনই পুতুলকেও সবাই ভালোবাসে। ওর কোনো ক্ষতি হোক কেউ চায় না। কে করবে ক্ষতি? আমি? জাঙ্কুকের কণ্ঠে রাগের আভাস। আরএম ছেলের হাত ধরে বলেন,
বাবা আমার, তোমার সমস্যার কথা তুমি জানো। আমার ছোট ভাইটার একটা মাত্র মেয়ে, আমারও কোনো মেয়ে নেই, বংশের একমাত্র মেয়ে পুতুল। কোনো বাবাই কি চাইবে নিজের মেয়েকে অসুস্থ কোনো ছেলের সাথে বিয়ে দিতে? হাজার থাকুক ভালোবাসা, ওকে কেন ক্ষতি করব আমি? ভালোবাসি তেহুকে, ও তো ভালোবাসে আমাকে। ওকে কারো কাছে ঘেঁচতে দিব না আব্বু। শুধু একটাবার ওকে আমাকে দিয়েই দেখো, কাউকে অভিযোগ করার সুযোগ দিব না। সুযোগটা যদি আগে দেই। জাঙ্কুক তাকালো। তোমার ট্রিটমেন্টের জন্য দেশের বাইরে পাঠাতে চাইছি জাঙ্কুক, সম্পূর্ণ সুস্থ হওয়া আগে। ততদিনে তেকে আগলে রাখবো, ওয়াদা করছি। জাঙ্কুক তখন তেকে পেতে মরিয়া। তাই তো নিজের শখের সাবজেক্ট ইঞ্জিনিয়ারিং ছেড়ে দেশের বাইরে যেতে রাজি হলো তৎক্ষণাৎ। সবাই জানলো আসল ঘটনা, অথচ তেকে জানানো হলো জাঙ্কুক যাচ্ছে পড়াশোনার জন্য। অর্ধ সত্য জানাতে তাতে কেঁদে অস্থির। তাকে কোনোভাবে জানানো হয়নি জাঙ্কুকে দূরে পাঠানোর আসল কারণ। এত সবে একমাত্র বিরোধিতা করলো সুগা, কারণ একটাই, ও জানে বাপ চাচাদের আসল উদ্দেশ্য। এর সাথে কখনো তারা জাঙ্কুককে মিলতে দিবে না। জেনেটিক ভাবে জাঙ্কুক অসুস্থ, এখানে সুস্থ হওয়াটা একটু কঠিন। বাপ চাচা অত কিছু বুঝতে চাইলো না। তাদের ধারণা জাঙ্কুক থেকে তে দূরে থাকলেই ভুলে যাবে, একসময় থেকে বিয়ে দিয়ে দিবে, তাহলেই শেষ। সুগা সোজা বাবার রুমে ঢুকতেই তীক্ষ্ণ স্বরে বলল, কি করতে চাইছো তোমরা? সুবিন কিছু বলার আগে আরেম বলল, আমার ছেলে আমি চিনি সুগা, এ বিষয়ে কথা বলতে চাইছি না। সুগার কথা মানলো না, জোর করে বাবাকে উদ্দেশ্য করে বলল, তোমাদের উদ্দেশ্য আমার জানা আছে আব্বু। জাঙ্কুককে দূরে করতে চাইছো, ভাবছো জাঙ্কুক একাই পাগল পুতুলের জন্য। নিজেরা কি দেখছো না পুতুলটা নিজে কতটা পাগল? কারো কথা শুনেন না জাঙ্কুক ছাড়া, ওর যে জাঙ্কুক ছাড়া কেউ ভাঙাতে পারে না। দুজনকে বিয়ে করিয়ে রাখো, এ বাড়িতেই থাকুক একসাথে, অন্তত চোখের সামনে থাকবে। হ্যাঁ, তারপর ওই পাগল আমার মেয়েকে মেরে ফেলুক। কিছুটা খলবলিয়া কথাটা বলেন সুবিন। সুগা পরবর্তীতে অনেক চেষ্টা করেও বাসার কাউকে মানাতে পারেনি। একবার চাইলো জাঙ্কুককে জানিয়ে দিবে বাবা চাচাদের আসল উদ্দেশ্য, কিন্তু মায়ের দেওয়া কসম তাকে বাধা দিল সেটা করতে। সেদিন রাগে বাসা ছেড়ে চলে যায় সুগা, তার হাতে করার কিছুই ছিল না। কাকে বুঝাবে? তের সাথে জাঙ্কুক, আর জাঙ্কুকের সাথে তেই ভালো থাকবে। এদের আলাদা করতে গেলে হয় ভেঙে যাবে, নয়তো একদম গুড়িয়ে দেবে। এই তো। অতঃপর একদিন চক চলে গেল। সেদিন দুটো নারীর কান্নায় শুধু মুখরিত হলো জীবন বাড়ি। তেকে সামলাতে অবশেষে জাঙ্কুককে লাগলো। যদিও বাসার সবাই চেয়েছিল তে স্কুলে থাকাকালীন জাঙ্কুককে পাঠিয়ে দিবে, কিন্তু সেটা সম্ভব হয়নি। তে ওই দিন স্কুল পালিয়ে বাসায় ফিরেছিল। কেন জানি ওর মন বলছিল ওর প্রাণ চলে যাচ্ছে বহু দূরে। সেদিন সেই প্রাণের টানেই তো প্রাণের শরীর ছুটে এলো। জাঙ্কুক থেকে ধরে রুমে নিয়ে দরজা লাগাতেই সবাই কিছুটা ভরকে যায়। কি করবে জাঙ্কুক? জাঙ্কুক তেমন কিছুই করলো না, শুধু তের হাত ধরে শান্ত স্বরে বলেছিল, আমার প্রাণ না তুই তেহু, তুই কাঁদলে এই প্রাণহীন দেহ নিয়ে কিভাবে যাব? ব্যাস, তে শান্ত হয়ে যায়। উল্টো সেদিন নিজেই জাঙ্কুকে বলেছিল, আমার প্রাণ যাতে তাড়াতাড়ি ফিরে আসে। প্রাণ কি প্রাণের জন্য নিজের খেয়াল রাখবে? রাখবে। ওয়াদা দে। দিলাম। যাবো? আচ্ছা। সত্যি? তিন সত্যি। কাঁদবি? তেহু? কাঁদবো না। অতঃপর জাঙ্কুক রুম থেকে বের হলো। গাড়িতে ওঠার আগে জংসুকে জড়িয়ে দুটো আবদার করে, মা আর তেহুটাকে দেখে রাখিস। শোন, রাতে আমার কাছে এসে ঘন্টাখানিক থাকবে, তোকে দেখে আমার কথা কম মনে পড়বে। জংসুকের চোখ ভিজে ওঠে, ভাইকে সে ভালোবাসে। দুই ভাইয়ের ভালোবাসার কমতি কখনোই ছিল না। যাওয়ার গাড়িটা ছাড়তে একই সাথে স্বস্তি আর হতাশার শ্বাস ফেলল সকলে। তে অপলক দেখে যায় সে যাওয়া। ওর চোখ দুটো কেন জানি আর কাঁদে না। মনে হয় জাঙ্কুক যায়নি। কখন জানি এসে বলবে, তেহু ইনসুলিন নিয়েছিস? মিষ্টি খেতে মন চায়। কিন্তু বছরের পর বছর জাঙ্কুকে দেখা পায় না তে, অপেক্ষায় কাটে। যখন তে জানতে পারে তাকে আর জাঙ্কুকে ধোঁয়াশায় রাখা হয়েছে, তখনই সে প্রতিবাদ করে, মিনতি করে। লাভ হয় না। দেখে জাঙ্কুকের সত্যিটা জানানো হয়, কিন্তু ততদিনে তার কি সেই বিশ্বাসটা বহাল ছিল জীবন বাড়ির সদস্যদের উপর? সবেমাত্র চোখ খুলল তে। জাঙ্কুক হয়তো মাত্র ক্লান্ত দেহে চোখ বুঝলো। মৃদুমন্দ ব্যথায় চোখ বুঝলো পুনরায়। কণ্ঠভেদ করে বেরিয়ে এলো ব্যথাতুর শব্দ। তাতেও জাঙ্কুকের ক্লান্ত চোখ দুই খুলল না। তে নিজের দেহটাকে টেনে সরালো জাঙ্কুকের উপর থেকে। আচ্ছা, জাঙ্কুকে এতক্ষণ ব্যথা পায়নি? আস্তে একটা তে ছিল তার উপর। জাঙ্কুকের থেকে নিজেকে সরাতেই বেশ বেগ পেতে হলো তাকে। যেই না শরীরের দিকে তাকালো, অমনি লজ্জায় মাথা নত হয়ে এলো তে। অক্ষিপটে ভেসে উঠে রাতের তাদের একান্ত ব্যক্তিগত মুহূর্তগুলো, যা ছিল তের কাছে আদরের ভালোবাসা। এই নতুন ভাবে পাওয়া আদরের ছাপ ছড়িয়ে সর্বাঙ্গে। ফোলা ফোলা গাল দুটো রক্তিম হয়ে উঠলো মুহূর্তে। শরীরে সকল পীড়া ভুলে তে পা রাখলো নিচে। অমনি যেন ওর সারা শরীর চিরিক করে উঠলো। মুখে এবার একটু জোরে শব্দ করে ব্যথাটা প্রকাশ করলো যেন। জাঙ্কুক তা শুনলো। নিজেকে একা আবিষ্কার করেই তার ঘুমন্ত মস্তিষ্ক জাগ্রত হলো নিমিষে। তেটা কাছে নেই। চোখ খুলে কিছু বুঝে ওঠার আগেই ধপ করে শব্দ হলো। তড়িৎ বেগে বিছানা ছাড়তে এলোমেলো থেকে ফ্লোরে আবিষ্কার করলো। জাঙ্কুক আতঙ্কগ্রস্ত হয়ে ডেকে উঠলো, তেহু। তে মুখ নাড়ালো, বলতে চাইলো কিছু, তবে সম্ভব হলো না। জাঙ্কুক তাড়াতাড়ি তের মাথাটা কোলে তুলে নিয়ে আতঙ্কিত ভাবে ডাকতে লাগলো, তেহু, এই তেহু, পড়ে গেলে কিভাবে প্রাণ? উঠ, উঠ না, তাকা আমার দিকে। তের চোখ বেয়ে শুধু পানি পড়লো। মুখ ফুটে কিছু চাইলেও বলতে পারলো না। জাঙ্কুক অস্থির হয়ে উঠলো যেন, বাড়লো তার উন্মাদনায়। জাঙ্কুক পাঁচ কোলে তুলে ওকে বিছানায় রাখতেই পুরোপুরি জ্ঞান হারালো তে। একা একা বাড়িতে তেকে নিয়ে এমন অবস্থায় বড্ড অসহায় হলো জাঙ্কুক। চোখে মুখে পানি ছিটে দিয়ে ডাকতে লাগলো ব্যাকুল কণ্ঠে, তেহু, এই তেহু, একটাবার তাকা প্রাণ, আমার ভয় লাগছে তেহু, প্লিজ তাকা না। অনবরত তের
করা হয়নি। ভয়ঙ্কর কিছু টের পেতেই জাঙ্কুক দৌড়ে ইনসুলিন এনে পুশ করে দিল। তে লেগে থাকা দাঁতের পাটি আলাদা করতে চাইল। প্রচুর বেগ পেতে হলো জাঙ্কুককে। অতঃপর যখন তের চোখের পাতা কিছুটা নড়লো, তখন জাঙ্কুক ধীর কণ্ঠে তাকে ডাকতে লাগলো, তেহু উঠবি না? প্রাণ আমার, তাকায় দিকে। তে কি পারে তার প্রাণের ডাক উপেক্ষা করতে, তাই তো ঠেলে ঠুলে চোখ মেলার চেষ্টা করলো। বদ্ধ চোখ দিয়ে খুলতেই পড়াতে লাগলো অশ্রুকণা। জাঙ্কুক আটকে রাখা শ্বাসটুকু ছাড়লো। জোরালো গলায় ঢোক গেল একটা। ভয় পেয়েছে সে। তে জাঙ্কুকে দেখেই ফিকরে কেঁদে ফেলে। তার চোখে মুখে মলিনতা জাঙ্কুকে কায় নাড়াতে সক্ষম। কেন কাঁদে তার তেহু? ব্যথা পাচ্ছে বলে? ব্যথার কারণটা তো জাঙ্কুক নিজে। তের উপর অল্প ঝুঁকে জাঙ্কুক গালে হাত রেখে পানিটুকু মুছে দিতে দিতে বলে, অনেক কষ্ট হচ্ছে? জাঙ্কুক ধীরে থেকে কোলে তুলে ওয়াশরুমে হাঁটা দিল। ওকে ফ্রেশ করাতে গিয়ে শোনা গেল আরেকজনের কান্নার আওয়াজ। নরম কোমল দুষ্কন্যার কান্নায় ভারী হলো চারপাশ। জাঙ্কুক যথেষ্ট সাবধানে থেকে কোলে নিয়ে বের হয়। এখন একদম চুপ, নাক মুখ ফুলে কেঁদে কেটে অস্থির। তে এখন লজ্জায় লাল হয়ে আছে। কে জানতো এত সুখ লেখা ছিল এত বছরের কষ্টের পর। জাঙ্কুক চট জলদি পা বাড়ালো রুমের বাইরে। থেকে খাওয়াতে হবে। খুব জলদি করে যতটুকু পারলো বানালো। এর মধ্যে 2-4 বার তেহু তেহু করে ডাকও দিল, তবে সাড়া এলো না। যেহেতু কান্নার শব্দ আসেনি, তাই ঝটপট হাতের কাজ শেষ করে রুমে পা বাড়ায়। রুমে ঢোকা মাত্রই নজরে এলো শুয়ে থাকা তের দিকে। সুদর্শন মুখটাতে হাসির দেখা মিলল। তের পাশে বসে মাথায় হাত রাখতেই ইটেনের শক্ত হয়ে গেল তে। জাঙ্কুক এবার শব্দ করে হেসে উঠল। এবার তের লজ্জা বলল হুড়মুড় করে। জাঙ্কুক দুষ্টু কণ্ঠে বলল, রাত ভর এত কষ্ট করে কার লজ্জা ভাঙলা? তে মূর্ছা গেল লজ্জায়। আবারও কান্না পাচ্ছে ওর, তবে লজ্জায়। জাঙ্কুক ওকে উঠে বসালো। তে মুখ ফুলে বসে আছে। জাঙ্কুক হাসতে হাসতে বলল, তেরানের কি হয়েছে? গত রাতে সে আমাকে পাগল বানালো, এখন নিজেই লজ্জায়। তে হুট করে জাঙ্কুকের বুকে আছড়ে পড়লো। জাঙ্কুক বুঝলো লজ্জা না দিয়ে এবার ওকে জোর করে খাওয়ালো, তবে বেশি খেতে পারলো না তে। জাঙ্কুক আজ জোর করেনি। তেকে খাইয়ে হাতে ইনসুলিন নিয়ে আসতেই ভ্রুকুচকাইতে দুর্বল কণ্ঠে জিজ্ঞেস করে, খাওয়ার পর? হ্যাঁ দিতে হবে প্রাণ। তে বিশ্বাস করে তার জাঙ্কুক ভাইকে, তাই তো দ্বিতীয় প্রশ্ন করলো না। জাঙ্কুকে ইনজেকশনটা পুশ করে বুকে নিয়ে হেলান দিয়ে বসলো। একসময় মেয়েটা ঘুমিয়ে পড়ে। জাঙ্কুক ঘাড় কাত করে দেখে তার প্রাণকে। মৃদু শব্দে জানায়, প্রাণ আমার, তোকে আজীবন আমার প্রাণ কুঠুরিতেই আটকে রাখবো। তোর দিনও আমি, রাতও আমি, তোর ধ্যানও আমি, জ্ঞানও আমি, তোর শুরুও আমি, তোর শেষটাও আমিই হব। মাত্র শ্বাস শেষ করে অর্ধ অনাবৃত দেহে বের হলো সুগা। চুলগুলো যত সম্ভব হাত দিয়ে ছেড়ে অবশিষ্ট পানিটুকু ফেলে দেওয়ার চেষ্টা। ফর্সা সুন্দর এক চওড়া বুক। হাত দিয়ে ছুঁয়ে দিলে মন্দ হবে কি? না, মোটেও মন্দ হবে না। কিন্তু মন্দ কাজটা করা থেকে আপাতত নিজেকে সংযত করে জিমি। এসব বেহায়া আচরণ কি আদৌ তাকে মানায়? তবে এই সুপুরুষকে দেখা মাত্র সে নিজের মতো থাকলে তো সে তো সুগাকে দেখলে উলট পালট হয়ে যায়। এখনো যে বসে আছে মনে হচ্ছে এই বুঝি কিছু একটা বলে বা করে ফেলবে। আরমান নিশ্চয়ই অগোছালো কিছু পছন্দ করে না। ঠোঁট উল্টে কিছু একটা ভেবে পরক্ষণেই মেরুদণ্ড সোজা করে বসলো সে। সুগা আচমকা জিমিকে দেখে চমকালো কিছুটা। নিজেকে খালি গায়ে আবিষ্কার করে যত সম্ভব দ্রুত টি শার্ট গায়ে জড়িয়ে টেনে টেনে ঠিক করলো। জিমিন যেন লাল টমেটো ততক্ষণে। গলা ছেড়ে সুগা কিছুটা অসন্তুষ্ট দৃষ্টি ফেলে বলল, মিস জিমিন কোনো কাজে এসেছেন? জিমিনের গলা যেন শুকিয়ে এলো। পানি খাবার জন্য বড্ড তৃষ্ণার্ত সে। অথচ এই মেয়ে কিনা জুনিয়রদের ধমকে ধমকে রাখে। শখের পুরুষের কাছে নিজেকে শক্ত রাখা দেয়। জিমিন তা হারে হারে টের পেল। কোনো মতে কণ্ঠে শব্দ তুলে বলল, এমনিতেই কথা বলতে এলাম, অসুবিধায় ফেললাম? তা ফেলেছেন মিস জিমিন। জিমিনের মুখটা ছোট হয়ে এলো, তবে উঠে চলে যাওয়ার মতো কোনো লক্ষণ দেখা গেল না তার মধ্যে। ভালোবাসা মানুষকে বেহায়া করে তুলে তার জলজান্ত প্রমাণ জিমিন। সুগা দীর্ঘশ্বাস ফেলে বলল, কফি খাওয়া যায়? চটপট উত্তর এলো জিমিনের থেকে। এই দফায় হেসে ফেলল সুগা। জিমিনকে জিজ্ঞেস করলো, কোনো স্পেশাল কাজ ছিল? না। কেন? আসতে পারি না? পারো, তবে হুটহাট আই ফিল অকওয়ার্ড। অকওয়ার্ড? আশ্চর্য কিছু নেই জিমিন, আমাদের মাঝে তেমন কোনো সম্পর্ক নেই যার জের ধরে তুমি এসেছো বা মাঝে মধ্যে আসছো। জিমিন কথা বললো না। নিশ্চিত আবারও কিছু হয়েছে, তাই সুগার কথাগুলো অতটা গায়ে মাখলো না। কফিতে চুমুক বসে জিমিনের মনে হলো এই কফির জন্য হলেও তার সুগাকে বিয়ে করা উচিত। পরক্ষণে একগাল হেসে ফেললো নিজের ভাবনার উপর। সুগা দীর্ঘ পলক ফেলে দেখলো সেই হাসি। এমন তো না তার পুরুষ মন জিমিনকে অপছন্দ করে, তবে নিজের জরাজীর্ণ জীবনে কোথায় বা ঠাঁই দিবে সে জিমিনকে। আজ দুপুরের পর বের হয়েছে জাঙ্কুক। মাত্র 4 জন রোগী কাউন্সিল করে বাসায় ফিরবে সে। তেটা অসুস্থ, ওকে আজ বাসায় একা রেখে বেরোতে মন মানেনি জাঙ্কুকে। কিন্তু আজকে 4টা কেস তার আন্ডারে ছিল, যাওয়া ছিল জরুরি। না হলে জাঙ্কুক বুঝে যেত পেশাটা তার ভিন্ন হলে এতটা ঝামেলা হতো না। তার ছিল আসলো জাঙ্কুক। জীবনবাড়ির সকলের নজরে পাগল জাঙ্কুক কিনা পাগলের ডাক্তার, বিষয়টা চিন্তার বটে। জাঙ্কুক নজর ঘোরালো, কাছে টোকা পড়েছে। 13-14 বছরের এক কিশোরী দাঁড়িয়ে, দারুণ এক হাসি লেপ্টে তার ঠোঁটে। হাতে একগুচ্ছ গোলাপ নিয়ে দাঁড়িয়ে সে। জাঙ্কুকের চিন্তায় আসলো বছর কয়েক আগের কথা। এই তো সে কিশোরীতে একদিন ছাদে বসেছিল। কিশোরীতে সৌন্দর্য ফুটে উঠেছিল ঝলমল করে, যা ছিল চোখে পড়ার মতো। রাতে ছাদে উঠেছিল তে। ভয় ডরে ভরপুরতে জানতো তার জাঙ্কুক ভাই ছাদে পড়ছে, তাই তো একা ছাদে ওঠার সাহস করলো। তবে বিপত্তি ঘটলো অন্যভাবে। তে
সে জানতো না ওই দিন ছাদে জাংকুক আর জংসুক বাদেও অন্য কেউ উপস্থিত ছিল। তাই তো যখন ট্যাঙ্কের উপর বসতে নিল তখন একজন ছেলে বলে উঠল, কি পিচ্ছি, তুলে দেব? তে হচকচে যাওয়ার দরুন পড়ে গেল। ব্যথা সে পায়নি ততটা, তবে লজ্জা পেয়েছিল। গলা ফাটিয়ে সে কি কান্না। জাংকুক তে কণ্ঠ শুনে আস্তে আস্তে তে কাণ্ড ঘটিয়ে ফেললো। জাংকুক এসে দেখলো তে কাছে ছাদের মেঝেতে। অন্যদিকে বোকাম কপাল চেপে হতভাগ হয়ে তাকিয়ে আছে। বোকামের কপাল পেয়ে রক্ত গড়াচ্ছে। তবে জাংকুক বোকামের দিকে বিশেষ খেয়াল করলো না। ও ব্যস্ত পায়ে তেকে টেনে তুললো। তেকে টেনে তুলতে তুলতে জিজ্ঞেস করলো, কিরে দেহু, ব্যথা পেলে? পড়লে কিভাবে? উঠ। জংসুক এসে বোকামকে ধরলো। তেকে জাংকুক নিয়ে যেতেই জংসুক বোকামকে ঘটনা জিজ্ঞেস করলো। বোকাম কি বলবে ভেবে পেল না। জংসুক কিছু আবার জিজ্ঞেস করার পূর্বেই কোথা থেকে জাংকুক এসে বোকামের উপর হামলে পড়ে। তের থেকে ঘটনা যা শুনলো তার সর্বম্য হলো, তে টাঙ্কিতে উঠতে নিলেই বোকামের কণ্ঠ শুনে ভয় পড়ে যায়। বোকাম তাকে তুলতে গিয়ে পিঠে হাত রাখতেই তে পাশ থেকে ইটের টুকরো ছুঁড়ে মারে ওকে। বোকাম মাথা নামিয়ে নিল। ঘটনা মিথ্যা নয়, আবার পুরোপুরি সত্যিও নয়। হয়তো পিঠে হাতটা রেখেছিল, তবে নিয়ত খারাপ ছিল না। ভাই, ফুল নেবেন না? একটা নেন না। হঠাৎ আকুতি ভরা কণ্ঠ শুনে জাংকুকের ধ্যান ভাঙে। অল্প বিস্তর হেসে মেয়েটাকে জিজ্ঞেস করে, কত দিব? 50 টাকা পিস। ফেব্রুয়ারিতে দাম একটু বেশি, তবে আপনি ভালো মানুষ, তাই 10 টাকা কম দিন। এবার শব্দ করে হেসে ফেলল জাংকুক। কচকচে একটা 1000 টাকার নোট মেয়েটাকে দিয়ে অবশেষে সবগুলো গোলাপ নিয়ে বলল, গোলাপের কোনো মূল্য হয় না। এই যে ফুটন্ত এক গোলাপ, তুমি মূল্যহীন এক রত্ন। বাসায় পৌঁছে সব অন্ধকার পেল জাংকুক। দেখে তাহলে উঠেনি? জাংকুক ডাকলো, দেহু। উত্তর এলো না। পাজালে রুমে যেতেই চোখ আটকালো ঘুমন্ত তের পানি। ওর মুখে নিজের হাতটা ছোঁয়াতেই চমকালো। গলা হাত পা ধরতেই দেখলো অসম্ভব গরম শরীর। জড়াইলো, অথচ জাংকুক কিনা জানলো না। চিন্তিত জাংকুক গালে হাত বুলিয়ে দিয়ে ডাকলো, দেহু। খারাপ লাগছে? একটু ওঠ। প্লিজ না প্রাণ। তে উঠবে না। যখন নিজেই পানি এনে পানি ঢাললো মাথায়। আর না, আরেকটু দে। জাংকুক উঠলো। তের চুলগুলো সযত্নে দেওয়ালে পেঁচিয়ে যতটুকু পারলো মুছে দিল। তে চোখ বন্ধ করে ডাকলো, জাংকুক ভাই। বল প্রাণ। আব্বু আমার কথা মনে পড়ছে, আর ভাইকে, চাচু চাচিকেও। জাংকুকের নরম মুখটা নিমিষে শক্ত হলো। তে একা একাই কিছু বিড়বিড় করতে করতে চুপ হয়ে গেল। জাংকুক সব গুছিয়ে নিজেও ফ্রেশ হয়ে এসে তের পানে তাকিয়ে গোলাপগুলোর দিকে তাকালো। হাত বাড়িয়ে ছুঁয়ে দিতে একটা কাঁটা বিঁধলো ওর আঙ্গুলে। সঙ্গে সঙ্গে রক্ত আসতে জাংকুক হাসলো। আঙ্গুল দিয়ে তের ওষ্ঠ ছুঁয়ে দিতেই তা জাংকুকের রক্তে রঞ্জিত হলো। বিকলিত হাসলো সে। শোনা যায় তার চাপা কণ্ঠস্বর, প্রাণ আমার, এই গোলাপের ভালোবাসা পেতে যেমন কাঁটার আঘাত পেতে হয়, তবুও কেউ গোলাপকে ত্যাগ করে না। তেমনি জাংকুকের ভালোবাসা পেতে তোকে আমার কাছেই থাকতে হবে। এর মাঝে আর কেউ থাকবে না, কেউ না, শুধু আমি আর আমার প্রাণ।